একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য নিয়ে হাজির হওয়া, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান, এবং আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং বরাবরের মতো আজ আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন এই মুহূর্তে চলচ্চিত্র প্রযোজক শাহরিন আক্তার সুমি, এবং আছেন রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমরা আলাপে যাব, তার আগে একটা প্রতিবেদন দেখে আসবো, যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে এবং সেটা আসলে ফ্যাক্ট চেক কতটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমরা প্রতিবেদনটা একটু দেখে আসি। হঠাৎ ফেসবুকে ছড়িয়ে পড়লো একটি ভিডিও, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এবং মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল, মন্তব্যে ঝড় উঠলো। পরে ফ্যাক্ট চেক হলো এবং জানা গেল ভিডিওটি আসল নয়, এআই দিয়ে বানানো একটা ডিপ ফেক ভিডিও। এই রেশ কাটতে না কাটতে একটি গণমাধ্যমের ফটোকার্ড নকল করে ছড়িয়ে দেওয়া হলো ডক্টর ইউনূসের পদত্যাগের কথা শুনে জামাতের আমির নাকি কাঁদছেন। পরে জানা গেল সেটাও অপতথ্য। প্রায় একই সময়ে ফেসবুকে ছড়িয়ে পড়ে আরেকটি ভিডিও, যেখানে দাবি করা হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা ঠিক হয়নি। পরে জানা গেল সেই ভিডিওটিও ভুয়া, আসিফ নজরুল এমন মন্তব্যই করেননি। দর্শক, সংবেদনশীল এমন 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে। শুরুতে চলুন সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। ভিডিওর নিচে কমেন্ট সেকশনে মানুষের মন্তব্যের ঝড় বয়ে গেল। পরে সত্যিটা তুলে ধরে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তারা জানায় ভিডিওটি আসল নয়, বরং ডক্টর ইউনূসের পুরনো বক্তব্যের ভিডিওর সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তার কণ্ঠস্বর নকল করে বানানো ভুয়া অডিও জুড়ে দিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এই রেশ কাটতে না কাটতে ফেসবুকে ভাইরাল হলো কালের কণ্ঠে ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড, যেখানে ডক্টর ইউনূসকে নিয়ে লেখা হয়েছে বিব্রতকর শিরোনাম। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল কালের কণ্ঠ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, এবং ডক্টর ইউনূসও এমন কোনো মন্তব্য করেননি। ডিজিটাল প্রযুক্তির কারসাজিতে এই ফটোকার্ড সম্পাদনা করে গুজব ছড়ানো হয়েছে। ওদিকে পদত্যাগ করতে চান ডক্টর ইউনূস আর ভয়ে কাঁদছে জামাতের আমির শফিকুর, এমন শিরোনামে দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। ফ্যাক্ট চেক করে জানা যায় এমন শিরোনামে কালের কণ্ঠ কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এই নকল ফটোকার্ডটি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসবের মাঝে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ল ফেসবুকে, যেখানে দাবি করা হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন, ভুল করেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করে। তবে ফ্যাক্ট চেক করে জানা যায় আইন উপদেষ্টা আসিফ নজরুল এমন মন্তব্য করেননি। কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এখানেই শেষ নয়, সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড, যেখানে দাবি করা হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নাকি বলেছেন 5 আগস্টের আগে ভারতীয় রয়ের সাথে যোগাযোগ ছিল, এখন রয়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই। তবে ফ্যাক্ট চেক করে জানা যায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেননি, এবং যমুনা টেলিভিশনও এমন শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। মূলত সালাউদ্দিন আহমেদের ভিন্ন মন্তব্য সংবলিত যমুনা টেলিভিশনের ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে সম্পাদনা করে গুজবটি ছড়ানো হয়েছে। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক এবং আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম, এবং বলে রাখি শুধু আসলে রাজনৈতিক বা ধর্মীয় বা সামাজিক নয়, বিনোদন অঙ্গনেও আমরা প্রতিনিয়ত আসলে গুজব ছড়াতে দেখি, সাইবার বুলিং দেখি, এবং এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছে। এবং আগে জানিয়েছে আমরা শুরুটা করতে চাই চলচ্চিত্র প্রযোজক শাহরিন আক্তার সুমি আপনাকে দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে মোটামুটি সমাজে যারা পরিচিত তাদের তো একাধিক ফেক অ্যাকাউন্ট আছে, এবং যারা এখন পর্যন্ত নিজেদের কর্মক্ষেত্রে ছোট বা বড় নানাভাবে সফলতা অর্জন করেছেন তাদেরকে নিয়ে আলাদা করে
আসলে সেই রিউমারগুলো ছড়ায়। বিনোদন অঙ্গনের ক্ষেত্রে আমরা দেখেছি যখন কোনো চলচ্চিত্র বের হয় সেই চলচ্চিত্রের এআই কোনো একটা পোস্টার তৈরি করে সেটা নিয়েও বলা হয় যেটা নকল, কখনো কখনো সেটা পাইরেসি পর্যন্ত চলে যায়। সাইবার বুলিং তো চলতেই থাকে শিল্পীদের নিয়ে। আপনার অভিজ্ঞতা শুরুতে জানতে চাই, গুজব নিয়ে আপনি কি ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন বা আপনার পরিচিত ইন্ডাস্ট্রির কলিগরা যারা আছেন তারা কি ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন, তারপর আমরা আলাপে যাব। জি ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আসলে ভোগান্তি বলতে বলবো যেটা যে আমাদের এখন যে সোশ্যাল মিডিয়াতে যতগুলো আমরা ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন বা ইউটিউব বলেন, এগুলোতে যেটা হয় যে এখন যারা মোটামুটি একটু সফল বা যাদের ফেস ভ্যালু আছে, অনেকেরই দেখা যায় অনেকগুলো পেজ, অনেকগুলো প্রোফাইল, কিন্তু প্রত্যেকটাই নট নেসেসারিলি এটা একটা মানে প্রপার পেজ। যেমন আমি কিছুদিন আগে দেখেছি যে আমার নামে, শাহরিন আক্তার সুমি, আমার নামে একটা পেজ রেডি করা হয়েছে, যে পেজটি তৈরি হয়েছে এপ্রিলের 1 তারিখে। তো ওখানে আমি দেখতে পেয়েছি যে আমার নাম করে যে কিছু লোকজন বলছে যে সাহায্য সহযোগিতা করার জন্য, দুস্থদের জন্য অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বা কোনো কিছু দিয়ে। তো এই যে এই জিনিসগুলো, এটা তো আসলে আমি জানতামই না। আপনারা যখন আমার সাথে যোগাযোগ করেছেন, তখন আমি জাস্ট মানে আমার কি বলবো, কিউরিওসিটির বশে আমি গিয়ে একটু খুঁজে দেখলাম যে আসলে কি কি আছে। তখন দেখলাম যে অনেকেই আমার ছবি দিয়ে এক এক জায়গা থেকে, বিভিন্ন মাধ্যম থেকে ছবি কেটে নিয়ে, ছবি দিয়ে আমার নাম বসিয়ে এক একটা করে পেজ খুলেছে। তো এই যে জিনিসগুলো মানে অনেকেই জানবেই না যে এটা কি আসলে আমার আসল পেজ নাকি। কারণ আমাদের প্রত্যেকটা রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রত্যেকটা যেই আমাদের পোস্ট থাকে, সেই পোস্টগুলো তারা রিপোস্ট করেছে, ওখানে ছবিগুলো রিপোস্ট করেছে, কিছু ভিডিও রিপোস্ট করেছে। তো এগুলো আসলে আমরা ভোগান্তি শিকার বলতে কি, যদি কখনো কেউ আমার এরকম কোনো পেজ, এরকম মানে যে পেজগুলো অথেন্টিক না, এরকম কোনো পেজ থেকে যদি কখনো কিছু লিখে বা কখনো কারো কাছ থেকে টাকা চায়, কখনো কিছু, সেই ক্ষেত্রে মানুষ কি মনে করবে? সাধারণত আমি করেছি, তো এটা তো আমার জন্য তখন একটা ভোগান্তি শিকার তো আমি হবই। আর তারপরে যেগুলো হয় আমাদের দেশে, তো আপনারা তো হয়তো সবাই জানেন, পাইরেসি নিয়ে অনেক বড় একটা ব্যাপার চলে। এআই দিয়ে পোস্টার বানানো, এআই ভয়েস ইউজ করা। যে এখন তো আমরা অনেক গণমাধ্যমে কথা বলি, স্পেশালি আমি অনেক জায়গায় কথা বলেছি। কালকে কি হবে আমি এখনো জানি না, কোথায় কি আসছে, কে কি বানাচ্ছে আমি বলতে পারি না। বাট এটা অনেক বড় একটা, আমি মনে করবো যে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার, যেটা এটা প্রুফ করা যে আসলে এটা আমরা না, এটা আমাদের না। বা সবাই প্রশ্ন করে যখন এআই দিয়ে কিছু বানানো হয়, এটা কি আমাদের অথেন্টিক কিছু কিনা। তো এই প্রশ্নগুলোর সম্মুখীন আমাদের হতে হয়, এবং এটা আমরা বারবারই আমাদেরকে এই জিনিসগুলোর ব্যাপার নিয়ে উত্তর দেয়া, সবার কাছে মানে বোঝানো যে আসলে এগুলো অথেন্টিক না। প্লিজ আপনার কাছ থেকে এই অভিজ্ঞতাগুলো জানার চেষ্টা করছিলাম, তাতে করে যেটা হবে আমাদের বাস্তবতার প্রেক্ষিতে সমাধানটা কি সেটা খোঁজার একটা সুযোগ তৈরি হবে। তানভীর মাহতাব আমির, আপনারা আসলে ফ্যাক্ট চেকগুলো করেন এবং সেই জায়গা থেকে অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটাও তুলে ধরার চেষ্টা করেন। যদিও আপনাদের কাজের যে পরিধি, সেই পরিধি ব্যাপক হলেও পরিমাণে আসলে খুব কমই করতে পারছেন, কারণ অপতথ্যের পরিমাণ আসলে ঝড়ের বেগে বাড়ছে। দুটো বিষয় আপনার কাছে জানবো। প্রথমত, আপনাদের রিউমার স্ক্যানারে বিভিন্ন রকমের ফোল্ডার থাকে, তার ভিতরে আমরা বিনোদন একটা অংশ দেখি যেখানেও অনেক রকমের রিউমার ছড়ায়। এখন যেই ভোগান্তির কথাটা আপনি শুনলেন শাহরিন আক্তার সুমির কাছ থেকে, এই ধরনের ভোগান্তির সমাধানের পথগুলো আসলে কি, কাদের সেই জায়গা থেকে মুভমেন্টে যাওয়া উচিত একটু বলবেন। এবং আমরা দেখলাম গেল দুদিন ধরে আসলে প্রধান উপদেষ্টাকে নিয়ে আসলে ঝড়ের বেগে গুজবগুলো ছড়াচ্ছে। প্রধান উপদেষ্টাকে নিয়ে গুজবগুলো কারা ছড়াচ্ছে, কতটা দেশের ভেতরে, কতটা দেশের বাইরে থেকে? আচ্ছা, ধন্যবাদ। আমি বিনোদন একটা দিয়ে শুরু করি। উনি যেটা বললেন যে ফেক পেজ এবং ফেক অ্যাকাউন্ট, এটা বাংলাদেশের জন্য খুবই কমন। এবং যখন যে নায়িকা বা যে অভিনেত্রী বা চলচ্চিত্র অঙ্গন বা বিনোদন অঙ্গনে যাদেরকে নিয়ে আলোচনা হয়, তাদের নামে এই ফেক পেজ বা ফেক অ্যাকাউন্ট গুলো খোলা হয়। আমরা খুব রিসেন্টলি যেটা দেখছি যে বিনোদন অঙ্গনের বিভিন্ন অভিনেত্রী, যেমন ধরেন এখন নুসরাত ইউনুস তিশাকে নিয়ে একটা আলোচনা আছে, যেহেতু উনি হচ্ছে একজন উপদেষ্টার স্ত্রী। তো ওনার নামে একটা এআই ভিডিও বানানো হয়েছিল, যেটা দেখা যাচ্ছে যে ভারতীয় একজন নারীর মুখের উপরে ওনার মুখটা বসিয়ে দিয়ে, এটা বোঝার উপায় নেই যে আসলে এটা আসলে তিশা না। আমরা রিসেন্টলি এই ধরনের সাদিয়া আয়মান, তারপরে হচ্ছে আজকে আমরা একটা দেখলাম যে তাসনিয়া ফারিন, ওনাদের ছবিগুলো হচ্ছে এআই এর মাধ্যমে ভিন্ন দেশের নারীদের উপরে হচ্ছে তাদের মুখগুলো বসিয়ে হচ্ছে প্রচার করা হচ্ছে, এবং এই ছবিগুলো প্রচুর ভাইরাল হচ্ছে। আমরা এমনও পোস্ট দেখেছি যেগুলোতে 42-43 হাজার রিয়েক্ট আছে। তার মানে মানুষজন আসলে কিন্তু বিশ্বাস করছেন এবং এটা শেয়ার করছেন। এটা যাদের এআই জ্ঞান নাই, ডিএ
যাদের ডিফেক্ট বিষয়ে জ্ঞান নেই তারা এটা সহজেই হচ্ছে বিশ্বাস করার হচ্ছে সুযোগ থেকে যায়। তো এই জায়গাগুলোতে আসলে আমরা মনে করি যে যাদেরকে নিয়ে এই বিষয়গুলো তারা যদি এই বিষয়টা নিয়ে এগিয়ে আসেন, কথা বলেন, এই যে যে তাদের যে ফেক অ্যাকাউন্ট বা এই জিনিসগুলো কিন্তু আসলে মানুষ জানে না যে এটা তার ফেক অ্যাকাউন্ট কিনা, কারণ এটাও ধরেন ফ্যাক্ট চেকাররা যাচাই করতে পারে, গণমাধ্যম কর্মীরা যাচাই করতে পারে, তাদের সাথে যোগাযোগ করে, কিন্তু একজন সাধারণ মানুষ কিন্তু তাদের সাথে রিচ করার উপায় নেই। তো তাদেরকে জানার একটাই উপায়, তারা তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে এগুলো বলে রাখেন যে হ্যাঁ এই জিনিসটা আমার ফেক, আমার এই অ্যাকাউন্ট বা এই পেজ ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট নেই, এটা বিশ্বাস করবেন না। তাহলে কিন্তু এটা আমাদের জন্য সুবিধা, কারণ হচ্ছে আমরা সবসময় রিচ করতে পারি না এই ধরনের মানে যারা হচ্ছে তাদের বিরুদ্ধে ছড়ায়। আমরা যদি একটা ওপেন স্টেটমেন্ট থাকে বা পাই সবসময় যে হ্যাঁ এটা আমার অ্যাকাউন্ট, এর বাইরে আর নেই, এটা আমাদের জন্য সহজ এবং সাধারণ যে কোনো মানুষ এটা বিশ্বাস করতে সহজ, এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আর ডক্টর ইউনূসের বিষয় যেটা, যে আমরা দেখছিলাম যে গত 22 তারিখ বা বৃহস্পতিবার সকাল থেকে শোনা যাচ্ছিল বা একটা গুঞ্জন হচ্ছিল যে উনি পদত্যাগ করবেন। তো আমরা ওইটা থেকে লক্ষ্য রাখছিলাম যে গত 4 দিনে আমরা অন্তত 16টা গুজব শনাক্ত করেছি এই ইস্যুতে, এবং এই ইস্যুতে সম্ভাব্য সব উপায় অবলম্বন করা হয়েছে, যেটা আমরা দেখেছি। এমনকি ডিফেক্ট ভিডিও ছাড়ানো হয়েছে, ফটোকার্ড তো একটা বিশাল একটা ইস্যু। এখন আমরা দেখছি 56% ক্ষেত্রেই মানে ডক্টর ইউনূসের এই যে পদত্যাগ গুঞ্জন, 56% ক্ষেত্রে গণমাধ্যমের ফটোকার্ড কি ইউজ করা হয়েছে, এবং এটা খুবই একটা হিউজ ব্যাপার। এবং পুরানো ভিডিওগুলোকে এনে প্রচার করা হয়েছে বা বক্তব্য বিকৃত করা হয়েছে বিভিন্ন উপদেষ্টা, রাজনৈতিক বিভিন্ন কর্মী, এবং মানে যেটা আমি বললাম যে সম্ভাব্য সব উপায় অবলম্বন করা হয়েছে গত 2-3 দিনে পদত্যাগ ইস্যুটাকে কেন্দ্র করে আর কি। একদম, মানে আসলে এই স্ট্যাটিস্টিক্স গুলো আসলে আপনার কাছ থেকে পেতে চাইছিলাম, এবং আসলে বোঝা যাচ্ছে এই গুজবের চিত্রটা কত বড়, এবং আমরা আসলে গণমাধ্যম কবে একটু বেশি বিপাকে পড়ছি, কারণ আমাদের ফটোকার্ডগুলো অনবরত নকল করা হচ্ছে। আমি একটা বিরতি যাচ্ছি এবং ফিরে এসে শারীন আক্তার সুমি আপনার কাছে জানার চেষ্টা করব, যেহেতু বিনোদন অঙ্গনের একটা বড় অংশ জুড়ে আপনারা কাজ করছেন, আপনাদের দিক থেকে আসলে গুজবের বিরুদ্ধে বার্তাগুলো আসলে কি হতে পারে, সেরকম কোনো ব্যবস্থা আপনারা আসলে সামগ্রিকভাবে নেবেন কিনা সেটা নিয়ে আলাপ করবো। ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে আপনারা আছেন ফেক নিউজ স্ক্যানারে, ফিরছে একটু পর। এবং শারীন আক্তার সুমি আপনার কাছে একটু জানতে চাই, মোটামুটিভাবে বলা যেতে পারে ঠিক এই মুহূর্তে চলচ্চিত্র অঙ্গনে আপনি অনেক পরিচিত একটি মুখ, কারণ আপনি আসলে বাংলাদেশের মেগাস্টারকে নিয়ে কাজ করেছেন, ব্যবসা সফল একটা ছবি তৈরি করেছেন, এবং আপনার একটা স্ট্যাটাসের সাধারণ মানুষের অনেক শেয়ার বা কমেন্ট পড়ে, তার মানে মানুষের একটা শক্তি আছে আপনাদেরকে, এটা কাজে লাগিয়ে আসলে অপতথ্যের বিপরীতে কোনো বার্তা দেওয়া যায় কিনা। অনেকে বলছেন আপনারা যেহেতু চলচ্চিত্র বানান, চলচ্চিত্র আপনাদের জায়গা, সেই চলচ্চিত্রেই আসলে অপতথ্যের বিপরীতে বার্তা বা অ্যাওয়ারনেস তুলে ধরার সুযোগটা আপনারা নেবেন কিনা, কি ভাবছেন? ডেফিনেটলি, আমরা তো সবসময় এটার জন্যই চাই, আমরা চাই যে যে কোনো ধরনের যে কোনো একটা পদক্ষেপ নেওয়ার জন্য, সেটা হোক পাইরেসির বিরুদ্ধে, হোক সেটা আপনার সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কোনো অপকর্ম যদি হয়ে থাকে, যদি আপনার ফেক নিউজ বা ফেক প্রোফাইল, এটা তো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমার যেটা মনে হয় যে আমাদের এইগুলোর বিরুদ্ধে একটা মানে এইগুলোর উপরে একটা ক্যাম্পেইন করা উচিত, যাতে সাধারণ মানুষ জানতে পারে যে আসলে কোনটা বিশ্বাস করবে কোনটা বিশ্বাস করবে না, অন্তত ডাবল চেক করার যে ফ্যাক্ট চেক করার যে ব্যাপারটা, সেটা দেখে তারপরে কোনো কমেন্টস করা বা তারপরে এটা নিয়ে কোনো কিছু গণমাধ্যমে প্রকাশ করা। কারণ মানুষ একটা নিউজ পাওয়ার সাথে সাথে হুমড়ি খেয়ে পড়ে, তো যেটা আমরা মানে বারবারই দেখেছি। এবং আমাকে যদি বলেন যে আমরা কি পদক্ষেপ নিব, আসলে আমরা তো আমাদের দিক থেকে চেষ্টা করবোই, আমাদের যত পেজ আছে, আমাদের যত চ্যানেল আছে, যত মাধ্যম আছে, যে আমরা যেন এই অ্যাওয়ারনেসটার উপর কোনো ক্যাম্পেইন করতে পারি। শুধু আমি একা না, আমরা আরো যারা প্রযোজক আছে, আমরা সবাই একই সাথে আমরা সেটা ডেফিনেটলি আমরা চেষ্টা করব যেন আমরা এমন কোনো কাজ করতে পারি। আর জি, এই যে কমিটমেন্টটা আপনি করলেন, আপনার যে আইডিয়াটা আপনি দিলেন, নিশ্চয়ই সেটা নিয়ে হয়তো সামনে আমরা বড় আকারে আলোচনা করতে পারবো, একটা আশাবাদ তৈরি হলো। সবশেষ তানভীর মাহতাব আবির, আপনার কাছ থেকে ছোট একটা আইডিয়া নিতে চাই, কারণ এর আগে আপনি বরাবরই বলছিলেন যে কোনো খবর নিয়ে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সন্দেহ, অর্থাৎ সন্দেহটা করতে হবে, দেখা মাত্র বিশ্বাস করা যাবে না, এটা আমরা জানি। এর বাইরে আর কি করতে পারি, একেবারে প্রান্তিক অঞ্চলের মানুষ আসলে কি করতে পারে তথ্য আর অপতথ্যর পার্থক্যটা বোঝার জন্য? আচ্ছা, যেটা করতে পারি যে এখন গণমাধ্যমগুলো খুবই সচেতন, এখন নিয়মিত হচ্ছে ফ্যাক্ট চেক গুলো প্রকাশ হয়, প্রচার হয়। তো মানুষ যদি নিয়মিত খবরগুলো অন্তত দেখে, আমার মতে যে অনেকাংশে হচ্ছে সচেতন হয়ে যাবে। এর বাইরে যদি নিয়মিত হচ্ছে মানুষ গুজব যে বিষয়গুলো আমরা যে নিয়মিত আমরা প্রচার করি যে কি কি বিষয়গুলো আসলে গুজব হতে পারে, যেমন যে কোনো একটা ইভেন্ট আসার আগে আমরা আসলে কিছু ক্লু দেই যে হ্যাঁ এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে, এই ধরনের গুজবগুলো হতে পারে। যেমন ডক্টর ইউনূসের ইস্যুটা যদি
যদি আমি জাস্ট একটু উদাহরণ দিয়ে বলি যে একটা পদত্যাগের একটা যখন কথা চলছিল, আমরা জাস্ট সার্চ করছিলাম যে এই ধরনের ভিডিও আসতে পারে, এআই ভিডিও বা পুরানো ভিডিও, আমরা সার্চ করে পেয়েও গেলাম। তার মানে এই জিনিসগুলো আগে থেকে যদি আমরা রেডি থাকি যে না এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে, আমার সামনে আসতে পারে, আমি যদি এটার সাথে আগে থেকে কপ আপ থাকি বা প্রস্তুত থাকি, তাহলে মানুষ এই জিনিসগুলোর সাথে ইউজড হয়ে গেলে মানুষ আসলে বিশ্বাস করাটা আসলে কমিয়ে দেবে, যে এই গুজবগুলো শেয়ার করাটা কমিয়ে দেবে। এই জন্য হচ্ছে সচেতনতা সবচেয়ে বড়, যেটা আমি শুরুতে আপনি যেটা বললেন যে সন্দেহের পরের ধাপটাই হচ্ছে আসলে সচেতন হতে হবে, যে আমি রেডি থাকতে হবে যে কি ধরনের ঘটনা হতে পারে, ঘটনাগুলো নকল হতে পারে। এই জন্য আমি শুরুতেই দেখে বিশ্বাস করবো না, আমি আসলে ওই গণমাধ্যমের পেজে যাব, বা ভিডিও নকল হতে পারে, ভুয়া হতে পারে, বা এই যে লোগোর যে গণমাধ্যমে দেখছি ওই গণমাধ্যমে গিয়ে দেখতে হবে যে এটা আসলে ওরা প্রকাশ করেছে কিনা। চমৎকার এই পরামর্শ, এই ধারণাগুলো নিয়ে আলাপটা শেষ করলাম এবং অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আপনারা আমাকে সময়টা দিলেন। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফ্যাক্ট নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে ৫ দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে, এবং আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানা, অথবা ফেসবুকে যোগাযোগ করুন facebook/fake news scanner এই ঠিকানা। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মাথায় রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথেই।